নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে আজকে মহানগর টপে 5 শহরের গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবেন আমার প্রতিনিধিরা যারা বিভিন্ন প্রান্ত থেকে রয়েছে, যার মধ্যে আজকের মহানগর টপে থাকছে কলকাতার খবর, আজ মহানগর টপে থাকছে শিলিগুড়ির খবর, মহানগর টপে আজকে থাকছে আগরতলা, গুয়াহাটি এবং শিলচরের খবর। আর এই মুহূর্তে আমার সাথে 3 প্রতিনিধি রয়েছে, আরো এক প্রতিনিধি শিলচর থেকে জুড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে মহানগর টপ মানে থাকছে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টায় 5 শহরের গুরুত্বপূর্ণ খবর। আজকে শুরুটাই করবো একটু কলকাতাকে দিয়ে। আর শঙ্খদীপ এই মুহূর্তে জুড়ে গেছে কলকাতা থেকে, যেখানে যে ছবি আজকে শুধু নয়, গত 3 দিন ধরে আমরা দেখছি যে কলকাতার তারাতলা এই মুহূর্তে দাঁড়িয়ে যেন অন্যতম ইনসিডেন্টের যে এরিয়া, যে স্থল, সেখানে মুখ্যমন্ত্রীর এক হুঁশিয়ারির পরেই আমরা কি দেখলাম না, ফেটে গেল এবার কালিরামের ঢোল। কেন ফেটে গেল না, তারাতলার এই দুর্ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশে গ্রেফতার এবার কালীচরণ মুখার্জি। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের কালীচরণ মুখোপাধ্যায় ছিলেন ওএসডি এবং তার দাপটে একটা সময় কলকাতা পৌরসভায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ভাবুন একবার কতটা পাওয়ার ছিল এই কালীচরণের। একটা সময় তার অনুমতি ছাড়া তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের কাছে কোনো ফাইল পৌঁছানো তো দূরের কথা, তার সাথে দেখা পর্যন্ত করা যেত না। এতটাই প্রভাবশালী ছিলেন ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ। কিন্তু সমস্ত জারিজুরি শেষ, কালীচরণের সেই ঢোল আজকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই একেবারে ফেটে গেল। আমি একটু শোনাবো এই কলকাতার যে ছবিটা আমরা দেখছি এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি কি জানিয়েছেন, একবার প্রথমেই রাখবো। সবকিছু উনি নাকি শেষ কথা ছিলেন, মানে উনি ওএসডি ছিলেন কিন্তু ওনার কথাটাই শেষ কথা ছিল। কিন্তু আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার ওএসডি হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? একই কথা কুণাল ঘোষ বলেছেন। যারাই ইনভলভ রয়েছে সে যেই হন না কেন, আপনি ছাড়া তো। আপনারা শুনেন মন্ত্রী অগ্নিমিত্র পালের কথা। তিনি বলছেন কি যদি কালীচরণকে ধরা হয় তাহলে ফিরহাদকে কেন ধরা হবে না। অর্থাৎ যে কালীচরণ, তার অনুমতি নিয়েই নাকি সমস্ত বিল্ডিং এর প্ল্যান পাস হতো, এই কি ছিল তার প্ল্যানিং? আমি একটু শঙ্খদীপের কাছে যাব। শঙ্খদীপ, তুমি একেবারে কলকাতা পৌরসভার সামনে থেকেই রয়েছো এবং এই যে কালীচরণ, তার নামে একটা নয় একাধিক অভিযোগ আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি উঠে আসছে এবং তাহলে কি এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারিও কি নিশ্চিত হবে? এই প্রশ্নও কিন্তু উঠে আসতে শুরু করেছে। শঙ্খদীপ, কি বলবে? সুপ্রীতি, শুরু করার আগেই 1981 সালের জনপ্রিয় সিনেমা অনুসন্ধান, সেই যে গান ফেসে গেল কালিরামের ঢোল, অর্থাৎ এখন বাংলা রাজনীতিতে এই গানটা বহু প্রচলিত বলেই মনে করা হচ্ছে। অন্তত কালকে রাত্রিবেলা কালীচরণ জ্বালে ওঠার পরে এই যে তারাতলা বিল্ডিং কোল্যাপস, সেটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই কালীচরণের কথা ছাড়া কিন্তু মেয়র কোনো ফাইলে সই করতেন না বলে অভিযোগ করছেন বিরোধী শাসক দলের একাধিক নেতা নেতৃত্ব। খোদ মুখ্যমন্ত্রী এই কালীচরণের নাম উল্লেখ করেছেন বিধানসভার অন্দরে থেকে। একেবারে ফিরহাদ হাকিম যার চোখে গোটা পুরসভা দেখতেন বলে অভিযোগ, সেই কালীচরণ যে কটা শহর জুড়ে কেএমসি যে সমস্ত ওয়ার্ড রয়েছে, যে সমস্ত বেআইনি বিল্ডিং, সেই বেআইনি বিল্ডিং এ প্ল্যান স্যাংশন করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বেআইনি ভাবে পালন করতেন এই কালীচরণ। এই যে পুরসভার চিত্রটা দেখাচ্ছি, কলকাতা পুরসভার যে কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে নিউ মার্কেটে, এই নিউ মার্কেটে কালীচরণ ছিলেন ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি, একজন WBCS অফিসার। পরবর্তীকালে তিনি কলকাতা পুরসভা যোগ দেন এবং ক্ষমতা বলে উল্কার গতিতে তার উত্থান ঘটে। সেই পরিপ্রেক্ষিতে হয়ে ওঠেন একেবারে কলকাতার মহানাগরিক, প্রাক্তন মহানাগরিক বলা চলে ফিরহাদ হাকিমের ওএসডি। পরবর্তীকালে এতটাই তিনি প্রভাবশালী হয়ে ওঠেন, তার অনুমতি ছাড়া বা তার নজর এড়িয়ে একটি মাছি পর্যন্ত মেয়রের ঘরে যেতে পারতো না। সুতরাং এবারে বোঝাই যাচ্ছে যে এই কালীচরণ মুখোপাধ্যায় তিনি ঠিক কতটা প্রভাবশালী ছিলেন যে এরকম একটি বেআইনি নির্মাণ শহরের বুকে গজিয়ে উঠছে, যেখানে
প্রায় 60 থেকে 70 জন প্রাণ প্রতিদিন তারা কাজ করছেন, সেই প্ল্যান স্যাংশন হওয়ার ক্ষেত্রে যে বেআইনি ভূমিকা, সেই বেআইনি ভূমিকা তিনি নিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার হতে হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কলকাতা সহ বেশ কয়েকটি পুরসভায় কিন্তু আগামী 30শে জুলাই পর্যন্ত কোনো নির্মাণ কাজ হবে না, এমনটা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যে নির্মাণ কাজগুলি চলছে, সেই কাজগুলির যে বিল্ডিং প্ল্যান বা বাকি যে পেপারস, সেই পেপারস কিন্তু খতিয়ে দেখা হবে তাদের বৈধ নথি রয়েছে কিনা, নাকি এই কালীচরণ মুখোপাধ্যায়ের মতোই কিছু প্রভাবশালী ব্যক্তি বেআইনিভাবে এই যে প্ল্যান স্যাংশন, সেই প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে ভূমিকা পালন করতেন। যদি সেরকম হয়, সেই বিল্ডিংগুলোকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হবে না। যদি প্ল্যানে কোনো গলদ না থাকে, যদি কোনো রকম ভুল না থাকে, তবেই কিন্তু সেই সমস্ত বিল্ডিংগুলো, সেগুলো কমার্শিয়াল হতে পারে, প্রাইভেট হতে পারে, সেগুলো বহুতল হতে পারে, সেই সমস্ত বিল্ডিং এর কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট এনওসি দেওয়া হবে, নচেত কিন্তু দেওয়া হবে না। আর যদি এনওসি না পাওয়া যায়, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই সংশ্লিষ্ট যে বিল্ডিং ডেভেলপার, তার বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে সরকারের তরফ থেকে। সুপ্রীতি, একেবারে তাই। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলাই হয় যে পাওয়ার কথা বলে, কিন্তু আজকে সেই পাওয়ারের জন্য খেসারত দিতে হচ্ছে তারাতলার সেই শ্রমিকদের, যারা আজকে মৃত্যুর মুখে, বহুজন এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে সরকারি হিসাবে, বহু মানুষের, সব মিলিয়ে তারাতলাকে কেন্দ্র করে যেন আরো জলঘোলা হচ্ছে। এবং প্রাক্তন মন্ত্রী সহ মন্ত্রী ঘনিষ্ঠ তাদের যে পাওয়ার, সেই পাওয়ারের জন্যই আজকে ভুগতে হচ্ছে শহর কলকাতার জনগণকে। আমি শঙ্করদীপ তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো, তবে এর পাশাপাশি আমরা আজকের মহানগর চপে লক্ষ্য করবো অন্য শহরের দিকে, যেখানে এবার নজর রাখবো একটু শিলচরের খবরে। শিলচর শহরের এবার ছবিটা আপনাদের সামনে দেখাবো, যেখানে শঙ্করদীপ ছিল। আমি শঙ্করদীপ আপাতত তোমাকে ধন্যবাদই জানাবো। শিলচরের যে ছবিটা উঠে আসছে, সেখানে শহরের একেবারে প্রাণ কেন্দ্র, ভাবুন একবার, একেবারে প্রাণ কেন্দ্র, যেখানে ক্লাব রোডের একটি মল, যে মলের দুটি স্পা পার্লারে পুলিশের অভিযান। আর এই অভিযানে গ্রেফতার হওয়া মহিলাদের অধিকাংশই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা, একথা জানিয়েছেন অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। আর সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন, আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি, বিশেষ করে গতকালকে রাত্রের ঘটনা, যেখানে শিলচর শহরের যে স্পা, সেই স্পাতে অভিযান চালিয়ে 28 জনকে আটক করা হয়েছে। এবং অভিযোগ উঠে আসছে যে এই স্পায়ের আড়ালে, পরিষেবার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি কর্মকাণ্ড। আর তার মধ্যে অন্যতম বেআইনি দেহ ব্যবসা চালানোর মতো অভিযোগ উঠে এসেছিল। তবে এই সমস্ত ঘটনাতে আজকে প্রতিক্রিয়া উঠে এসেছে একের পর এক। প্রথমেই শোনাবো পুলিশের কি বক্তব্য রয়েছেন এই ঘটনাতে, শুনুন। हिंदी में एक ही बार में ले लो। कल 25 जून को हमें काफ़ी दिनों से भी कंप्लेन आ रहा था, कुछ पब्लिक से भी और हमारे रिलायबल सोर्सेज से भी, कि कुछ जगह टाउन में ऐसा है जहाँ पे कुछ इमोरल एक्टिविटीज़ चलता है या इलीगल एक्टिविटीज़ चलता है, जिसको आप देह व्यापार बोलें या फिर कोई कमर्शियल सेक्स रैकेट बोलें, जो कि पब्लिक प्लेस में इलीगली चलाया जा रहा है। तो हमको कल जब खबर मिला कि खुदीराम पॉइंट के पास जो एक मॉल है, जिसका नाम इम्पीरियल मॉल है, उसके टॉप फ्लोर में 2 स्पा सेंटर हैं और उनका नाम है लवली स्पा सेंटर एंड लोटस स्पा। तो जब वहाँ पे हमने पुलिस टीम ले जाके तुरंत जब शाम के टाइम में रेड किया, तो लवली स्पा जो सेंटर है, उसमें हमें टोटल लगभग 21 महिलाएं हमें वहाँ मिली, और जो दूसरा लोटस स्पा जो सेंटर है, वहाँ पे 7 महिलाओं को पाया गया। और जब वहाँ पे जब तलाशी लिया गया, तो वहाँ कई तरह के अभद्र पदार्थ सीज किए गए हैं और कुछ कैश मिला है, और जो ओनर हैं उनको भी हिरासत में ले लिया गया है। 3 लोग इसमें मेनली इन्वॉल्व पाए गए हैं। इन लोग का नाम 3 नहीं 2 लोग, जो लवली स्पा सेंटर है, इसको चलाया जाता है पूजा दास नाम से एक जो व्यक्ति है, और जो लोटस स्पा सेंटर है, उसको चलाता है हिरक देवनाथ। পুলিশ সুপারের বক্তব্য আপনারা শুনলেন, স্পায়ের আড়ালে দেহ ব্যবসা। তবে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবার আইনজীবী তুহিনা বিশ্বাস। তিনি বললেন কি, যে অনৈতিক পাচার এই ধরনের সংগঠিত অপরাধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য। আইনজীবীর বক্তব্য।
আমার প্রশ্ন হলো এই মলটা ওনারশিপের মল, এটা কিন্তু মিউনিসিপ্যালিটির মল নয়। এখানে বিল্ডিংটা বানানো হয়েছে, কোনো প্রমোটার বানিয়েছেন এবং ল্যান্ডের ওনার আছেন। আপনারা খবর করলে বেরিয়ে যাবে কারা এটা ল্যান্ডের ওনার বা বিল্ডিং ওনার। যেটা ইমোরাল ট্রাফিক অ্যাক্টে বলছে পাবলিক প্লেসে ব্রথেল চালাতে পারে না। দিস ইজ এ ব্রথেল ইন পাবলিক প্লেস। তো এটা তো দিস ইজ মানে ইট ইজ পানিশেবল আন্ডার ল, সোশিয়ালি, মরালি, লিগেলি, এভরিথিং। ইট ইজ মানে ভেরি আনফর্চুনেট। এবং আপনারা মিডিয়া পার্সন, আপনারা ইউ শুড টেক কেয়ার অফ। আপনারা দেখেন শিলচর শহরে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়ির ভিতরে ঘর ভাড়া দিয়েছে যেখানে ব্রথেল চলছে। এবার শোনাবো যে সমাজকর্মী অরুন্ধতী গুপ্ত তিনি কি বলেছেন এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নারীরা তাদের পরিস্থিতি কেমন থাকে এবং কোন চাপে পড়ে তারা এই আয়ের পথ বেছে নেন। রাখবো। দেখুন, আমি একজন মহিলা হিসাবে, আমি একজন মা হিসাবে এবং একজন আমি সমাজকর্মী হিসাবে নিজেকে আমি অনেক লজ্জাবোধ করছি আজকের দিনে। কারণ একটা সময় শিলচর আমাদের গর্ব ছিল, আছে। শিলচর সাহিত্যের জায়গা, সংস্কৃতির জায়গা, আমরা সবাই জানি। কিন্তু আজ যে জিনিসটা, যে 9 দিনে 4টি ঘটনা বলা যায়, দুটো একটা 9 দিনে 4টা ঘটনা। এই 4টা ঘটনা আমাদের শিলচরে হয়েছে। এটার যে ঘরের মালিক, আমাদের শিলচরের এই স্পাগুলোর মালিক, আমাদের শিলচরের একজনের তো নামই বেরিয়ে গেছে, একজন বিশিষ্ট ডক্টর। আরও আপনারা যদি আজকের দিনে যেটা একটা মারাত্মক বড় ব্যাপার এই বিষয়ে আসে লাইফস্টাইল। কারণ আমাকে আইফোন ইউজ করতে হবে, আমাকে 50,000 60,000 টাকা দামের ব্যাগ ইউজ করতে হবে, না হলে আমি সমাজে। তো এইটার জন্য এক সাইডের ওয়ান অফ দ্য পয়েন্ট। দ্বিতীয়ত হলো, আমি মনে করব গার্জিয়ানরা ভাবে না যে আমার মেয়ে কীভাবে 60,000 70,000 1 লক্ষ টাকার দামের মোবাইল ইউজ করছে। আমি সরাসরি যাবো বিক্রমের কাছে। বিক্রম, গতকালকে থেকে যে ছবি উঠে আসছে, শুধু গতকাল নয়, শিলচরে এই ধরনের ছবি বেশ কয়েকটা দিন ধরে ঘটছে। সমস্ত কিছুর আড়ালে যেন দেহ ব্যবসায় প্রধান হয়ে উঠছে। কেন এই অধঃপতন শিলচরে, বিক্রম? দেখো প্রীতি, আমরা জানি একটা আমাদের যে আশা শহর, সৌজন্যের শহর, কিন্তু এই পাশ্চাত্য স্টাইল বা এইসব যেগুলো আসছে সেটা কিন্তু সচরাচর মানুষের মনে আঘাত দিচ্ছে, এফেক্ট করছে। আর এবং আমরা যে দেখছি যে এই 9 দিনের মাথায় যদি বলি কাছাড় পুলিশের সাফল্য হলো, তারা প্রথমে পারিজাত রেস্তোরাঁ কাম স্পা সেন্টার, ওখান থেকে আটক করেছে, নাবালিকা উদ্ধার করেছে, ওখানে হোমে পাঠানো হয়েছে, আটক করেছে জেপি দাস, যিনি একটি মহাচক্রের সাথে জড়িত। তারপর 2nd লিংক রোডের 14 নম্বর গলির থেকে ওখান থেকে 4 জন মহিলা 3 জন পুরুষকে গ্রেফতার করেছে, কেস হয়েছে, জেল হেফাজতে পাঠানো হয়েছে। আর কাল একসাথে ইম্পিরিয়াল মলের 3rd ফ্লোরে থাকা 2টি স্পা সেন্টার, লোটাস স্পা সেন্টার এবং লাভলি স্পা সেন্টার, এখানে হানা দিয়ে মোট 28 জন মানুষ, লাভলি স্পা সেন্টার থেকে 21 জন এবং লোটাস স্পা সেন্টার থেকে 60 জনকে আটক করেছে পুলিশ, সব মহিলা। আর যতটুকু অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল জানিয়েছেন যে এখন অবধি যা বেরিয়েছে কোনো এখানে নাবালিকা নয়, সব এজ অ্যাবাভ 18, অ্যাবাভ 19, 40-র মধ্যে। আসাম এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসা এই মহিলা বা মেয়েরা। তো এই ফ্যাক্টটা, এটা তো সত্যি নির্ধারণ। দেখো, মাথা পেছনে দৌড়ানো এখনো পুলিশের কাজ, এখনো ইনভেস্টিগেশন হচ্ছে। তারা বলছে যে তারা যে সেকশনটা, আমি বলে দিই তোমায়, মাথায় আসছি, সেকশন যেগুলো লাগিয়েছে সেটা হলো গিয়ে পুলিশ রেজিস্টার করেছে সেকশন বিএনএস এর আন্ডারে 584/2026। আর যেগুলো সেকশনস লাগানো হয়েছে, যেমনটা করে আমাদের সাথে কথা বলতে গিয়ে যে অ্যাডভোকেট বলছিলেন কি এই নিয়ম হতে পারে, সেম সেকশনসগুলোই লেগেছে। 13 আন্ডার সেকশন 318(4), 296, 132, 270 এবং 112(2) মানে 112(2) এবং ভারতীয় ন্যায় সংহিতার আন্ডার সেকশন 3478 ইমমরাল ট্রাফিক অ্যাক্ট। এইটার পিছনে কিন্তু অনেক চক্র কাজ করছে। দেখো, আমরা জিজ্ঞেস করছিলাম, এটা কিন্তু হলে আনঅর্গানাইজড হয়েও কিন্তু এটা অর্গানাইজ। আর এমন করে কিন্তু অনেকটি স্পা এখনো শিলচর শহরের বুকে চলছে। আজকের দিনে দাঁড়িয়েও অনেকটি স্পা এই সেন্ট্রাল রোড এরিয়া বলো বা রাঙ্গেরখাড়ি এরিয়া বলো, প্রেমতলা পয়েন্টে বলো, এখনো কিন্তু বেনালে চলে যাচ্ছে। আর পুলিশ বলেছে যে যারাই আছে তাদেরকে কিন্তু ডেফিনেটলি নেওয়া হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা সুপ্রীতি হলো, এখানে
যদি সঠিক দিশায় আগ বেড়ে যায়, কেন কি ল হিসাবে এই যে ব্রোথেল ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 এর আন্ডারে যদি দেখো তাহলে ব্রোথেল ইন এ পাবলিক প্লেস ইজ এ অফেন্সেবল ক্রাইম। আর এই ক্রাইমগুলো হচ্ছে, আর এটার সেকশনেই কিন্তু কেস দায়ের করা হয়েছে এবং তাদের কাছে লাইসেন্স নেই, নথি নেই। কারা তাদেরকে এই ঘর ভাড়া দিয়েছে, তারাও যারা সার্ভিস নিচ্ছে, যারা সার্ভিস দিচ্ছে এবং যারা ঘর ভাড়া দিয়েছে তারা দোষী, এবং এই প্রত্যেকটি বড় বড় ঘটনাতে নামই কিন্তু কোনো দোষী, এককভাবে হওয়া তাদেরকে শাস্তি করবে। পসিবল নয়, একেবারে তাই বিক্রম। এবং পুরোটা চক্র চলছে এবং পুরোটা অর্গানাইজড ভাবে চলছে, তার ফলেই হচ্ছে শিলচরের আজকের এই ছবিটা ধরা পড়ছে। তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো, কারণ মহানগর টপে আমার হাতে রয়েছে আরো তিনটে শহরের খবর। এবার নজর রাখবো আগরতলা শহরের দিকে, যেখানে রামনগর ফ্ল্যাটে গতকালকে রহস্যজনক বিস্ফোরণ, আর সেই কাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আজকের দিনের বড় খবর, মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ইতিমধ্যে রাজ্য সরকার এবং আগামী 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। প্রথমেই শোনাবো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কি বক্তব্য এত বড় দুর্ঘটনাকে ঘিরে। দুঃখজনক ঘটনা, এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম, সাথে সাথে আমি আমার একটা কাজে ব্যস্ত ছিলাম, তো উনি এসেছিলেন সাথে সাথেই। আর এখানকার আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিল, এবং শুভ্রজিৎ চৌধুরী নামে অল্প বয়স, এবং শুনলাম খুবই ভালো ছেলে। এবং যে ঘটনা ঘটলো, যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয়, তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি। কিন্তু উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল, ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে। তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায়, তো ওইখান থেকেই ঘটনাটা ঘটে। আর এই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাট, যে একটা পলিসি বা একটা নির্দেশিকা অ্যাডভাইজারি আমরা তৈরি করবো আগামী দিনে, কারণ এটা তো সাংঘাতিক বিষয়। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, যেমনটা মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছিলেন। তবে এর পাশাপাশি আবাসনের অন্যান্য যারা বাসিন্দারা রয়েছেন তারাও ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন। রাখবো আমরা খেয়াল করলাম যে ওই একটা স্মেল পাচ্ছি করিডোর বলতে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সবগুলোতে একটু স্মেল পাচ্ছি। তারপরে যখন যারা আমরা তো আর এতটা খেয়াল করি, যে যার কাজে চলে গেছে, ঘরে চলে গেছি, এতটা ধ্যান দেয়নি। আবার অনেক এই যে এটা তো পাশের রুম, এরা কোনো স্মেল পায়নি। কিন্তু আমার কখনো লেগেছে বা আরও তো কয়েকজনের স্মেলটা পেয়েছে, সাড়া দেয়নি ওরা। যেহেতু আমার নাম্বারটা ছিলই ওদের কাছে, আমার কলটা যখন গেছে, মেবি ওদের কাছে আমার সেফ ছিল না, কিন্তু যেহেতু একটা সিরিয়াস ম্যাটারের সঙ্গে তারা যুক্ত, ফোনটা তোলা উচিত ছিল, কিন্তু তোলেনি। রুমে ভাবলাম অন্য কিছু নেই, কিন্তু একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আমার পেছনে লেখা আছে ওরা এসআইপি অ্যাবাকাস, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ওরা অফিস খোলার পারমিশন কি ওদের কাছে আছে? আমরা নাই জানলাম, যারা তদন্তকারী অফিসার ওরা নিশ্চয়ই জানবে ওদের কাছে কি পারমিশন আছে। এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি এটা অফিস রুমই হয়, ওরা অফিস রুমেই ভাড়া দিয়েছে, তাহলে ওইটার মধ্যে পিএনজির লাইনটা কি করছে? আমরা আইসোলেশন প্লাগ মেরে দিই যাতে আমাদের যাতে গ্যাসটা যাতে ভিতরে না আসে। কিন্তু কালকে যখন দেখলাম ইনসিডেন্টের পর, ওরা যখন আমাদের তখন এটা ভাঙলো, যখন ফ্লোরের ইয়েটা, তখন দেখলাম যে ওরা অলরেডি পাইপটাকে কেটে নিয়েছে উইদাউট ইন্টিমেশন টু চেঞ্জ। ভোপালের কাছে যাব। ভোপাল, গতকালকের বিস্ফোরণ এবং তারপরে মৃত্যু হলো এক ব্যক্তির, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, মূল বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে টিএনজিসিএল এর যে পিএনজি পাইপলাইন সরবরাহের যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটেই সংযোগ দেওয়া আছে। এখন অনেকে প্রশ্ন তুলছেন যে মালিকের অনুমতি ছাড়া কেন ফ্ল্যাটগুলিতে এইভাবে গ্যাস পাইপলাইনের সংযোগ দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে আরও একটা বিষয় হচ্ছে, যারা ইন্টেরিয়ারের কাজ করছিল সেই ফ্ল্যাটে, তারা নাকি সেই গ্যাস পাইপলাইনের সিলটা খুলে দিয়েছিল। এই অবস্থায় গত পরশুদিন যখন তার উপরের ফ্ল্যাটে গ্যাসের সরবরাহ দেওয়া হচ্ছিল, সে সময় সেই যেই ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে, সেখানেও গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস বেরোতে থাকে। গোটা রাতে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় গোটা ফ্ল্যাটটি।
পরদিন সকালেই অর্থাৎ গতকাল সকালে যখন ওই যুবক কার্যত ফ্ল্যাট খুলে সেখানে কাজ করতে যাচ্ছিল এবং অনুমান করা হচ্ছে কাজ শুরুর সময় ধূপকাঠি জ্বালানো হয়, অনেকে জ্বালান, সেটা জ্বালানোর সময়ই এই বিভৎস দুর্ঘটনা ঘটে এবং 24 ঘন্টাও তাকে বাঁচানো যায়নি, তার মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং তিনি বলেছেন যে এই সংক্রান্ত বিষয়ে একটি কমিটি তিনি গঠন করবেন, যে কমিটি কার্যত বিভিন্ন আবাসনে এই গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ যাবতীয় বিষয় খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পর তারপর অনুমোদন দেওয়া হবে। শুধু তাই নয়, সেখানে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য যে কেন শঙ্কর চৌবহনীর ফ্ল্যাটে এই ঘটনা ঘটল। সুপ্রীতি, একেবারে তাই ভূপাল, এবং সম্পূর্ণভাবে টিএনজিসিএল এর দিকে যে অভিযোগ যাচ্ছে তাকে খতিয়ে দেখা হবে, কারণ তাদের দায় বর্তায় তাদের উপরে, সে কথা একেবারে পরিষ্কার, অস্বীকারের কোনো জায়গা নেই। ভূপাল, আমি তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো। মহানগরে আজকে আগরতলার খবরের দিকে নজর রাখছিলাম, যেখানে মর্মান্তিক দুর্ঘটনা এক প্রকার বলা যায়। এর পাশাপাশি একটু চলে যাব অন্য শহরের দিকে, এবার দেখাবো শিলিগুড়ির খবর, যেখানে মহানগরে আজকের শিলিগুড়িতে যে ছবি, সেখানে রাস্তা দখল করে পার্ক তৈরি করেছিল তৃণমূল, পুরো বোর্ড ভাঙতেই সেই পার্ক ভেঙে ফেললো পুরো নিগম। ভাবুন একবার, রাস্তা যেটা মানুষের চলাচলের জন্য সরকারি রাস্তা, সেটা থেকে দখল করে এবার আমোদ প্রমোদের পার্ক বানিয়ে ফেলেছিল। আমি সরাসরি জয়দীপের কাছে যাব। জয়দীপ, যে পার্ক এবার তৈরি হয়েছিল তৃণমূলের আমলে, সেই পার্ক এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। 41 নম্বর ওয়ার্ডের ছবিটা। জয়দীপ, শুনতে পাচ্ছ? আমি আরো একবার যাবো, যেখানে 10 লক্ষ টাকার নাকি খরচ হয়েছিল এবং জনসাধারণের চলাচলের জায়গা, নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু দখল হয়ে গেছিল। কিভাবে এমন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল, প্রশ্ন তো উঠে আসবেই। আর এই নিয়ে পার্কটি ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে, যেখানে কমিশনারের নির্দেশ মেলা মাত্রই পুলিশ কর্মীরা জেসিবি নিয়ে অভিযান চালায়, গুঁড়িয়ে ফেলা হয়। ঘটনাকে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে এবং শুরু হওয়ারই কথা। পার্কের জন্য ব্যয় হয়েছিল প্রায় 10 লক্ষ টাকা। শিলিগুড়ির 41 নম্বর ওয়ার্ডের ছবিটা। তবে শিলিগুড়িতে আরো একটি খবর রয়েছে, আমি পরবর্তী খবরটার দিকেও একটু নজর রাখবো, আমরা জয়দীপের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে শিলিগুড়ির আরো একটি খবর, যেখানে আমরা দেখাবো এবার গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের পর বাংলাতেও ইউসিসি বিল, এবং যে বিল আনতে চলেছে নির্বাচিত বিজেপি সরকার। জানা গেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলির পদ্ধতিতে নাকি এই বিল, আর এই বিল নিয়ে শঙ্কর ঘোষ মন্ত্রী, তিনি কি জানিয়েছেন রাখবো। দেখুন, গতকাল বিএ কমিটিতে এটা ঠিক হয়েছে যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এটা বিল আকারে আসবে। তার আগে যা যা প্রয়োজনীয় প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পন্ন করবার মধ্যে দিয়েই এই বিল সদনে পেশ করা হবে। আমরা দেখালাম ইউসিসি সম্পর্কিত মন্ত্রীর বক্তব্য। তবে আমি আবারও একটু চলে যাব আগের যে খবরটি রাখছিলাম, যেখানে জয়দীপ আমার সাথে এই মুহূর্তে জুড়ে রয়েছে। জয়দীপ, এই যে রাস্তা দখল করে তৃণমূল পার্ক বানিয়ে ফেলেছিল, মানুষের হাঁটা চলা, দৈনন্দিন জনজীবন প্রভাব পড়লে পড়ুক, তাতে কোনো কিছু যেন যাই আসে না। তৃণমূলের এতটাই পাওয়ার ছিল, আজকে সেই পার্ক ভাঙা হচ্ছে, কি বলবে জয়দীপ? একদমই, আজকে যে ছবিটা, সেই ছবিটা দেখলে কার্যত সেটাই প্রমাণ করছে যে কিভাবে বেআইনি ভাবে এই ধরনের কাজকর্ম হয়েছে, তাও আবার সরকারি টাকায়। যেটা দেখতে পাওয়া গেল যে সরকারি যে প্রকল্প রয়েছে আমার পাড়া এবং পাড়ায় পাড়ায় সমাধান, সেই প্রকল্পের প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে হাইড্রেনের ওপর স্ল্যাব দিয়ে, এবং যেটা বলা চলে হাইড্রেন এবং রাস্তার যে ফুটপাথ সেগুলোকে বন্ধ করে দিয়ে তৃণমূলের তরফে এই পার্ক তৈরি করা যায়, এবং তার পাশেই পার্টি অফিসও ছিল, যার জন্য এই যে নিকাশি নালা তার বেহাল দশা, এবং বিভিন্ন জায়গায় জল আটকে পড়ায় বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ছিল। এবং সেই বিষয়ে জানতে পেরে আজ স্বয়ং সদ্য দায়িত্বপ্রাপ্ত শিলিগুড়ি পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায়, তিনি 41 নম্বর ওয়ার্ডে রাম মন্দির যে রোড সেখানে যান। সেখানে গিয়ে তিনি এই পার্ক দেখে রীতিমতো তিনি ক্ষুব্ধ হন, এবং পুর নিগমের কর্মী যারা ছিলেন তাদেরকেও রীতিমতো প্রশ্ন করেন কিভাবে এই সরকারি টাকা এইভাবে নালার উপর এবং ফুটপাথ দখল করে এই পার্ক তৈরি করার অনুমতি দেওয়া হলো, আর অনুমতি বা দেওয়া হলো কি করে, সেটাই কিন্তু প্রশ্ন তুললেন
যদিও আর তারপরে কিছুক্ষণই সময় একদমই নষ্ট করতে চাননি, তৎক্ষণাৎ পুরকর্মীদের নির্দেশ দেন, বুলডোজার দিয়ে সেই পার্ক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং এই ছবি তো শুধু এখানকার, এই ধরনের অনেক ছবি রয়েছে, অজস্র ছবি রয়েছে শিলিগুড়ি জুড়ে। বিভিন্ন জায়গায় নালা দখল করে অবৈধভাবে দোকান তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে এইভাবে আরটিও অফিস তৈরি হয়েছে। এই ছবি দীর্ঘদিন ধরেই, এবং আজ সেটা পুর নিগমের যিনি কমিশনার তিনি কিন্তু বারবার বলেন এই ধরনের যে অবৈধ দখল তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। দেখো সম্প্রতি কিছুদিন আগেই শিলিগুড়ি পুর নিগমের বোর্ড ভেঙে গিয়েছে এবং সেখানে বর্তমানে প্রশাসক বসিয়ে দিয়েছে রাজ্য সরকার, এবং প্রশাসক বসার পর থেকেই কিন্তু এই ধরনের একের পর এক অবৈধ যে কাজকর্ম, অবৈধ নির্মাণ, তার বিরুদ্ধে লাগাতার কিন্তু অভিযান চালানো হচ্ছে। এবার এটাই স্পষ্ট যে কিভাবে এর আগের সরকারের আমলে, আগের বোর্ডের আমলে কিভাবে অবৈধভাবে অনৈতিক কাজগুলো হয়েছে। একেবারে তাই, ধন্যবাদ তোমাকে জানাই জয়দীপ। এই মুহূর্তে দাঁড়িয়ে গুয়াহাটির আমরা শিলিগুড়ির খবরে নজর রাখলাম শিলচর, একই সাথে আগরতলা এবং কলকাতা। নজর রাখলাম আমরা মহানগর টপে আজকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। তবে শেষ করতে হচ্ছে এখানে মহানগর টপ। দেখতে থাকুন অন্যান্য সংবাদ।